নমস্কার, আপনারা দেখছেন নিউজ ভারত 24 আওয়ার্স। এই মুহূর্তে আমরা রয়েছি চারবারের বিধায়ক এবং প্রাক্তন মন্ত্রী অখিল গিরি, যার পরিচয় দেওয়ার দরকার থাকে না। তিনি নিজেই একটা স্তম্ভ। আর রামনগর বলুন, মন্দারমণি বলুন বা কাঁথি বলুন, যিনি নিজেই একটা স্তম্ভ। এবং দীঘাতেও যিনি কিন্তু মানুষের প্রিয়, মানুষের কাছের, একদম যাকে এক কথায় সবাই চেনে, অখিল গিরি। আমরা তাকে এই মুহূর্তে পেয়ে গেছি, তার সাথে একটু কথা বলে নেব। আজকের এই মুহূর্তে তিনি আমাদের সাথে কি বলতে চান আমরা শুনবো। নমস্কার। নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। আর এই মুহূর্তে আমরা আছি দীঘাতে। বাঙালির দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। কিন্তু এই মুহূর্তে সংবাদের শিরোনামে শুধুমাত্র দীঘাই দীঘা। তার কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রচিত হয়েছে এক নতুন ইতিহাস ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের বাঙালির। দীঘাতে স্থাপিত হয়েছে জগন্নাথ ধাম। আর এখানে খবর করতে এসে আমরা মুখোমুখি হয়েছি এক বিশেষ ব্যক্তি। দীঘাতে যে মন্দির উদ্বোধন করলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দীঘার জগন্নাথ ধাম, এই নিয়ে নানান বিতর্ক, নানান কথা। আপনি কি বলবেন এ নিয়ে? না, এটা তো মুখ্যমন্ত্রীর একটা স্বপ্ন ছিল যে দীঘাকে নতুন করে গড়ে তোলার জন্য। জগন্নাথ মন্দির স্থাপন করার আগেই বহু উন্নয়নমূলক কাজ তিনি করেছেন এবং দীঘাকে ভারতবর্ষের মানচিত্রে, পর্যটন মানচিত্রে একটা নিয়ে আসার তিনি চেষ্টা করেছিলেন, নিয়ে আসতে পেরেছেন। অতিরিক্ত সংযোজন হয়েছে জগন্নাথ মন্দির। এই জগন্নাথ মন্দির পুরীর আদলে হয়েছে। এই যে স্থাপত্য, এই যে সুন্দর করে তিনি একেবারে পুরীর আদলে মন্দির তৈরি করেছেন, এটা পর্যটকদের ক্ষেত্রে শুধুমাত্র ভালো সুখবর তা নয়, এটা ভারতবর্ষের মানুষের কাছে আরেকটি নতুন সংযোজন হলো যে এখানে এই ধরনের যে মন্দির তৈরি করেন আমাদের যে নির্মাণ শিল্পী, সুন্দর স্থাপত্য নিয়ে আজকে তৈরি করেছেন, হাজার হাজার বছর ধরে থাকবে। এটা একটা অতিরিক্ত মাত্রা যোগ করলো বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষের কাছে। 2021 সালে সম্ভবত তিনি পুরীর মন্দিরে গিয়ে ঢুকতে বাধা পেয়েছিলেন। তারপর তিনি কিন্তু দীঘার মন্দির তৈরি করেন এবং এরকম একদিন ঘটনা ঘটেছিল, মহাকরণে তিনি ঢুকতে বাধা পেয়েছিলেন, তিনি নবান্ন তৈরি করেছেন। কি বলবেন? 2022 সালে তিনি বলেছিলেন যে দীঘায় আমি জগন্নাথ মন্দির তৈরি করব। বাধা পেয়েছিলেন কিনা আমি জানি না, তবে এইটুকু আমি জানি যে তিনি 22 সালে বলেছিলেন। 22 সালে কাজ শুরু হয়ে গেছিল, তাই আজকে 25 সালে তিনি 3 বছরের মাথায় তিনি এটা উদ্বোধন করলেন এবং তিনি অক্ষয় তৃতীয়া দিন উদ্বোধন করলেন। এবং অক্ষয় তৃতীয়া এমন একটা তিথি, যে অক্ষয় তৃতীয়া একেবারে ত্রেতা যুগ থেকে আমাদের এই অক্ষয় তৃতীয়া, এই তিথিটা আমরা পালন করে আসছি। এটা বহু দৃষ্টান্ত আছে, নিদর্শন আছে, পৌরাণিক দিক আছে, ঐতিহাসিক দিক আছে। তাই আজকের এই দীঘাতে যে আমাদের জগন্নাথ মন্দির মুখ্যমন্ত্রী এটা যে উপহার দিলেন, তৈরি করলেন, এটা পর্যটকরা খুবই আনন্দিত। এই জন্যেই পর্যটন কেন্দ্রে শুধু দীঘাতে নয়, তারাপীঠ থেকে শুরু করে বিভিন্নভাবে যেখানে ধর্মীয় স্থান, সেখানেও সুন্দর করে গড়ে তুলে পর্যটকদের তিনি সেখানে আনন্দ দান করার চেষ্টা করছেন। আবার ধর্মীয় স্থানে তিনি যেমন করে সুন্দর করে গড়ে তুলছেন, আবার পর্যটন কেন্দ্রগুলোতেও ধর্মের নিদর্শন রেখে তিনি সর্বসাধারণের জন্য তিনি এটা তৈরি করার চেষ্টা করেছেন। কিন্তু বিরোধীরা কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন তুলছে, বলছে এই নিম কাঠ কোথা থেকে এলো, এটা নাকি পুরীর মন্দির থেকে এসছে, বিভিন্ন রকম প্রশ্ন তুলছে। কি বলবেন? হ্যাঁ, জগন্নাথের মহাপ্রভুর মূর্তি আর বলরাম সুভদ্রা, এটা নিম কাঠের তৈরি হয়। পুরী থেকে আনতে হবে এমন কোনো নয়, আমাদের বাংলায় অনেক বহু নিম কাঠ আছে। ওদের পুরীতে একটা পৌরাণিক আছে যে ওদের জগন্নাথ দেবের 12 বছর অন্তর মূর্তি বদল হয় এবং সেটা স্বপ্নাদেশ হয়। স্বপ্নাদেশে কোথা থেকে নিমকাঠ আসবে তাদের ব্যাপার, কিন্তু এটা পরিষ্কার হয়ে গিয়েছে ওদের দেশে, ওদের রাজ্যের মন্ত্রীরা এবং তাদের কমিটি তারা স্বীকার করেছেন যে ওদের ভাণ্ডার থেকে, রত্ন ভাণ্ডার থেকে এই নিমকাঠ আসেনি, আমাদের রাজ্যেরই নিমকাঠ দিয়ে এই মূর্তি তৈরি হয়েছে। এবং উদ্বোধনের দিন এখানে উপস্থিত হয়েছিলেন বিরোধী দলনেতা দিলীপ ঘোষ, এবং সেটা নিয়ে নানান বিতর্ক তৈরি হয়েছিল। কি বলবেন? ওটা ওদের রাজনীতির ব্যাপার। দিলীপ ঘোষ যে মানবিকতার পরিচয় দিয়েছেন, এটা অত্যন্ত ভালো যে ধর্মীয় স্থান ধর্মের মধ্যে থাকবে, কিন্তু রাজনীতির মধ্যে থাকবে।
তিনি সেটা তার ব্যক্তিগতভাবে মনে করেছেন যে না, এই মন্দিরে আমি আমন্ত্রণ পেয়েছি, এই মন্দিরে ভগবান আছে, ভগবানের দর্শনের জন্য তিনি এসেছেন। এখানে রাজনীতি না করাই ভালো। শুধু দিলীপ ঘোষ একজন বিজেপি নেতৃত্ব, বলিষ্ঠ নেতৃত্ব, এটা বিজেপির রাজনীতির করা একটা অসুবিধে হলো বলেই এটা তারা সমালোচনা করছে দিলীপ ঘোষকে নিয়ে। কিন্তু দিলীপ ঘোষ যেটা করেছে আমি মনে করি মানবিকতার দিক থেকে অনেক ভালো তিনি কাজকর্ম করেছেন। এই সামনেই 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন, আর এই নির্বাচনকে পাখির চোখ করে কিন্তু এখন অনেকটা নির্বাচনের প্রচার শুরু হয়ে গিয়েছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে এখানে কিন্তু পূর্ব মেদিনীপুর কিন্তু এই মুহূর্তে আলোচনার তুঙ্গে রয়েছে একেবারে, যেখানে কিন্তু একেবারে তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব তৈরি হয়েছে। কি বলবেন এটা নিয়ে? আমাদের তৃণমূলের নেতৃত্বের মধ্যে মতের বিরোধ হচ্ছে, কিছু কিছু নেতৃত্বের মতের বিরোধ হচ্ছে জেলা স্তরে, ব্লক স্তরে। কিন্তু তার মানে এই নয় যে আমাদের একেবারে গোষ্ঠীদ্বন্দ্ব খুবই চরমে এবং সেই গোষ্ঠীকে কেন্দ্র করে দল দুর্বল হচ্ছে, এটা ভাববার কোনো কারণ নেই। কিন্তু আমাদের মধ্যে মতের বিরোধ আছে। কিন্তু যখনই কখনো কোনো আমাদের পলিটিক্যাল প্রোগ্রামই হোক, কোনো রাজনৈতিক কর্মসূচি হোক, কি আমাদের যে কোনো কর্মসূচি হোক আমাদের দলের, আমরা সব নেতৃত্ব এক হয়ে তারা কাজকর্ম করেন। শিশিরবাবু কিন্তু আমাদের সামনে বলেছেন যে প্রত্যেকটা বিধানসভায় তাদের দখলে থাকবে। আপনি কি বলছেন, কি ফল হতে পারে 26-এ? না, শিশিরবাবু ওটা বলেছেন মানে দুটো লোকসভা নির্বাচনে দুটো কেন্দ্রে ওরা জিতেছে বলে। কিন্তু একথা আমি মনে করি না যে তারা এখানে বেশিরভাগ সিট তারা দখল করতে পারবে, এটা আমি বিশ্বাস করি না। 21 সালে 9 ছিল আমাদের। আমরা এটা নিশ্চিতভাবে এটা ধরে নেওয়া যেতে পারে যেহেতু বিধানসভা নির্বাচন মমতার নির্বাচন, এই রাজ্যে মমতাকে মানুষ ভালোবাসে, মমতার নাম করে ভোট হয়, তাই মমতার যখন নির্বাচন হবে তখন এই জেলাতে আমরা 14টা সিট পাবো। আর রামনগর এবং কাথি, দীঘা, মন্দারমণি এই সমস্ত মানুষের কাছে অখিলগিরি একটা আইকন। আগামী দিনে এই সমস্ত মানুষের জন্য কিছু নতুন চমক থাকছে? না, আমি আইকন বলে কিছু না, আমি এখানে অনেক দিন ধরে এমএলএ আছি বলে প্রত্যেক মানুষের সাথে আমার যোগাযোগ আছে, যত বেশি সংখ্যক মানুষের সাথে, শুধু এখানে নয় জেলার বিভিন্ন প্রান্তে মানুষের সাথে আমার যোগাযোগ আছে, রাজনৈতিক কর্মকাণ্ডে যোগাযোগ আছে, যেহেতু আমি অবিভক্ত মেদিনীপুর জেলার তৃণমূলের সভাপতি ছিলাম। কিন্তু আমি মনে করি যে এখানে নতুন করে আমাদের আরও বেশি করে উন্নয়নের কথা আমাদের চিন্তা ভাবনা আছে। আগামী দিনে এই জুন মাসের আমরা নিশ্চয়ই সেই কর্মসূচি ঘোষণা করব, এখানে আরও কি কি উন্নয়ন হতে পারে। এত সুন্দর একটা রাস্তা হয়েছে, যেটা মন্দারমণি থেকে দীঘা মেরিন ড্রাইভ যে রাস্তাটা হয়েছে, খুব সুন্দর এই রাস্তাটি হয়েছে। এই রাস্তাটি একটা মানুষের জন্য যথেষ্ট উপহার বহন করে। আগামী দিনে এরকম আর কোনো চমক রয়েছে এইখানকার বাসীর জন্য? এটা আরও কাজ বাকি আছে। মুখ্যমন্ত্রী দীঘা থেকে একেবারে হলদিয়া পর্যন্ত সমুদ্র উপকূলবর্তী 90 কিলোমিটার রাস্তা একেবারে তিনি তৈরি করার চেষ্টা তার চিন্তাভাবনা আছে। এটা 30 কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে এ পর্যন্ত, 29.5 29.5 কিলোমিটার রাস্তা দীঘা থেকে একেবারে আমাদের কাঁথি জুনপুট পর্যন্ত। তারপরে আরও তৈরি করার কাজ আমাদের চিন্তাভাবনা আছে রাজ্য সরকারের, সেটা হবে। এটা ভারতবর্ষের দ্বিতীয় মেরিন ড্রাইভ রাস্তা, যেটা সমুদ্রের পাশ দিয়ে এত সুন্দরভাবে মানুষ এবং এই সমুদ্রের পাশে আরও বেশি করে পর্যটকরা যাতে আনন্দ পেতে পারে। এখানে ন্যায়কালী মন্দির আছে দীঘা থেকে 3 কিলোমিটার 3.5 কিলোমিটার দূরে, সেখানে একেবারে কলকাতার প্যাটার্নে আরও একটু বিউটিফিকেশান করা হচ্ছে, সাউন্ড এবং মিউজিক অ্যান্ড সাউন্ড এভাবে করে দিয়ে সেখানে অনেক বেশি করে মন্দির আছে, ধর্মীয় স্থান আছে, সেখানে বিউটিফিকেশান পার্ক তৈরি করা হচ্ছে, আরও বিভিন্নভাবে সেখানে সৌন্দর্য বাড়াবার জন্য চেষ্টা হচ্ছে, আমাদের অনেক পরিকল্পনা আছে। না, এই যে রাস্তাটি হয়েছে এবং এই রাস্তাটির পাশাপাশি একটা যেটা আমরা বিশেষ সূত্রে খবর পেয়েছি যে জলপথে ডায়মন্ড হারবারের সাথে খুব সহজেই কিন্তু যোগাযোগ করা যাচ্ছে এবং খুব অল্প সময় ডায়মন্ড হারবার যাওয়া যাচ্ছে জলপথে। কি বলবেন? এটা 4 ঘন্টায় আমার দীঘা থেকে একটা স্পিড বোট, মানে খুব দ্রুত সহকারে যে জলযান সেটা আমাদের চালু হয়েছে। 4 ঘন্টায় ডায়মন্ড হারবার পৌঁছানোর সেটার জলযান চালু হয়ে গেছে। তো মাঝখানে একটু অসুবিধা ছিল, তো একটু 2 দিন 3 দিন 4 দিন বন্ধ ছিল, কিন্তু পরবর্তীকালে আবার চালু হয়েছে। এইটাতে আমাদের আরও জলের উপরে আরও বেশি করে যাতে পর্যটকরা আনন্দ পেতে পারে। এর আগে স্পিড বোট আমরা চালাবার চেষ্টা করেছিলাম,
কিন্তু সেটা অনেক সময় টেকনিক্যাল দিক থেকে ফল্ট থাকার জন্য সেটা অনেক অসুবিধা হয়েছে। জগন্নাথ মন্দিরের সামনে নেচার পার্ক আমরা তৈরি করেছি। আমরা এখানে নন্দনকাননের টাইপে একটা ন্যাচারাল পার্ক তৈরি করার চেষ্টা করছি। জমি জায়গার অভাব আছে, সেটা আমাদের একটা চিন্তা ভাবনা আছে। তবে আমরা চেষ্টা করছি যাতে আমরা ন্যাচারাল পার্ক তৈরি করে মানুষকে আরও বেশি করে আকৃষ্ট করতে পারি এবং পর্যটকরা যাতে বেশি করে দীঘাতে, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, জুনপুর সব জায়গায় যাতে মানুষ আরও পর্যটক আসতে পারে। প্লাস্টিক যেখানে ব্যবহার করা যাবে না এরকম কিন্তু ব্যানার রাস্তায় বারবার দেখলাম, কিভাবে সম্ভব হচ্ছে? এটা আমাদের প্লাস্টিকের যে দোকানগুলো সব আছে, মানে চায়ের দোকান আছে, বিভিন্ন দোকান আছে, যারা আগে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করতো তাদেরকে আমরা বলেছি যে প্লাস্টিক এই ধরনের চায়ের দোকান, বিশেষ করে পর্যটকরা চা খেয়ে সেই প্লাস্টিকের সেই যে ছোটো ছোটো গ্লাস তারা ফেলে দিত সি বিচের উপরে। আমরা নিজেরা দাঁড়িয়ে থেকে সি বিচ পরিষ্কার করেছি। জেলা শাসক থেকে শুরু করে আমাদের জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আমাদের দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েত, আমরা সবাই, জেলা পরিষদ সবাই মিলে সি বিচ পরিষ্কার করেছি। প্রশাসনকে দিয়ে মানুষকে অ্যালার্ট করার চেষ্টা করেছি এখানে যাতে মানুষ আরও বেশি করে সতর্কতা অবলম্বন করেন, সি বিচটা পরিষ্কার রাখেন। বাইরের থেকে বহু মানুষ আসছেন, সি বিচে কোনো মতেই দোকান বসানো যাবে না, মানুষের চলাচল ব্যাহত করা যাবে না। আমরা মানুষকে সতর্কতার দিক থেকে অবহিত করে সি বিচটা পরিষ্কার রাখার চেষ্টা করছি। সবশেষে একটাই প্রশ্ন করব আবার সেই মন্দির নিয়ে। এই যে মন্দির তিনি তৈরি করলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাঙালিকে উপহার দিলেন, যেটা যুগের পর যুগ এবং জেনারেশনের পর জেনারেশন সেটা কিন্তু স্মৃতি থেকে যাবে। বাঙালির ইতিহাসের পাতায় নতুন একটা অধ্যায় লেখা হলো বলা যেতে পারে। কি বলবেন এই মন্দির নিয়ে? এটা তো আমাদের প্রথম থেকেই আমরা বলেছি যে এই মন্দির হাজার হাজার বছর একটা নিদর্শন থেকে গেল, তিনি করে দিয়ে গেলেন। আমরা হয়তো থাকবো না, অনেকেই থাকবেন না, কিন্তু এই যে স্থাপত্য তিনি তৈরি করে দিয়ে গেলেন, এটা বাংলার শুধু ইতিহাসে নয়, সারা বিশ্বের মানুষ এখানে নতুন করে আমাদের নির্মাণ কর্মী যে নির্মাণ করতে পারে তার সে নিদর্শন তিনি দেখিয়ে দিয়ে গেলেন। যে আমাদের এখনও ভারতবর্ষের এই নির্মাণ কর্মী, আমাদের বাংলার নির্মাণ কর্মী এখনও বহু স্থাপত্য তারা দৃষ্টান্ত স্থাপন করতে পারে, বহু স্থাপত্য তারা এখানে তৈরি করতে পারে। সেই একটা জগন্নাথ মন্দির তার আরেকটা উদাহরণ। অনেক ধন্যবাদ প্রাক্তন মন্ত্রী অখিল গিরি মহাশয়কে।